ওসমান হাদি নেই, তবে তিনি বেঁচে থাকবেন তার জ্বালাময়ী সব বক্তৃতার মাধ্যমে। হাদির সেসব বক্তৃতায় মিশে থাকত দেশের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি আবেগ আর গণ অভ্যুত্থানের প্রতি আনুগত্য। ওসমান হাদি বলেছিলেন, জান দেব, জুলাই দেব না। হাদির কথাটা বাস্তব হয়েছে। মূলত জুলাই আন্দোলনকে হৃদয়ে ধারণ করে তিনি এমন মনোভাব প্রকাশ করেছিলেন। হাদি একবার বলেছিলেন, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। তিনি আরো বলেছিলেন, বিপ্লবীর ঘরে হতে পারে না, তার হবে রাজপথে। স্রষ্টা তার মনোবাসনা পূর্ণ করেছে, তিনি রাজপথেই শহীদ হয়েছেন। নিজের চিরবিদায়ের পর কি হতে পারে সেই ইঙ্গিতও তিনি দিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। হাদি সবসময় তারুণ্যের কথা বলতেন। টকশো হোক বা ফেসবুক লাইভ, তিনি তরুণদের ধারণ করতেন। এক পডকাস্টে তিনি বলেছিলেন, দ্য পার্সন ক্যান ডাই, আইডিয়া ক্যান নট ডাই। হাদির চিরবিদায়ের পর অনেকেই এই অবস্থাকে পুঁজি করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে। তবে এখানে মূলত তারা হাদির রাজনৈতিক চেতনাকেই ভুলুণ্ঠিত করতে চেয়েছে। কারণ হাদি সবসময় ইনসাফ অর্থাৎ ন্যায় বিচারের কথা বলতেন। তিনি নিজের শত্রুর সাথেও ন্যায় বিচার করতে চেয়েছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি বলেছিলেন, আমাদের গুলি করার আগে পর্যন্ত আমাদের গায়ে কিছু লাগবে না, আমাদের এক্সট্রা কোনো সিকিউরিটিরও প্রয়োজন নেই, আমাদের শুধু গুলি করে মেরে ফেললে তাকে যেন ধরে বিচার করা হয়। আমাদেরকে ধরে ফেললে তার যদি বিচার না হয় তাহলে নতুন কেউ জন্মাবে না। নিজের মত পথের মানুষদের সমালোচনা করতেও দুইবার ভাবতেন না ওসমান হাদি। তিনি এনসিপির সমালোচনা করে বলেছিলেন, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। কিছু কিছু ছাত্রনেতার লোভী মন মানসিকতার তীব্র সমালোচনা করেছিলেন হাদি। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আপনার বয়স হয়েছে, কয় বছরই বা বাঁচবেন? আপনি কাকে ভয় পান? আপনাকে যদি করা হয়, তার বিনিময়ে শহীদদের রক্তের বিনিময়ে যদি নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য দোয়া করবে। বিএনপির রাজনীতি না করলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া সবসময় হাদির অনুপ্রেরণা ছিল। হাদি সবসময় খালেদা জিয়ার দেশপ্রেম ও তার ত্যাগের কথা তুলে ধরতেন। তার ভীষণ ইচ্ছে ছিল খালেদা জিয়া তার মাথায় হাত রেখে দোয়া করবে। ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সবসময় ছিলেন প্রতিবাদ মুখর। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করার রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তিনি। ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি জ্বালাময়ী সব বক্তৃতা দিতেন। তার বজ্র কণ্ঠে কোনো কাব্যিক শব্দ থাকত না, কথা বলতেন কঠোর ভাষায়। তবে ভাষায় কঠোরতা থাকলেও হাদি ছিলেন কোমল হৃদয়ের একজন। নির্বাচনী প্রচারণায় হাদির গায়ে ময়লা পানি মারা হয়েছিল, তখন তিনি আবারও সেটা করতে আহ্বান জানিয়েছিলেন। শরীফ ওসমান হাদি ছিলেন একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও লেখক। এত কিছুর পরও তিনি ছিলেন ভীষণ সাংসারিক একজন। স্ত্রীর কাজে সহযোগিতা করতে তিনি সবজি কেটে দিতেন। হাদির জীবনটা ছোট হলেও ছিল সংগ্রামে ভরপুর। তিনি পড়ালেখা করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। তবে শহুরে 8-10টা ছেলে মেয়ের মতো তার ভার্সিটি জীবনটা সহজ ছিল না। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে। লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত। এগুলো তাকে ভীষণ পীড়া দিত, কারণ হাদি কখনো কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইসলামী ভাবাদর্শের বিরুদ্ধে বলা কথাগুলো তার কাছে ভালো লাগতো না। হাদির জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ছিল সম্ভবত তার সন্তানকে নিয়ে। এক পডকাস্টে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখেন।